সুন্দর একটা ব্যবস্থা আয়োজন করার জন্য ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে এই যে করোনার সময় তোমরা বাসাতে পড়াশোনার প্রতি অনেকটা অমনোযোগী হয়ে উঠছো, সুতরাং এই উদ্যোগটা তোমাদের জন্য অত্যন্ত সুখকর হবে। যাই হোক, আজকে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এইটা নিয়ে একটু আলোচনা করব। এটা তোমাদের সেকেন্ড পেপারে থাকে। তুলনামূলকভাবে এই কোশ্চেনটা বেশ জটিল, তা আজকে আমরা মোটামুটি সহজ করে তোমাদের শেখানোর জন্য আমি চেষ্টা করব। তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো দ্যাট কাইন্ড অফ চেঞ্জ অফ সেন্টেন্স হোয়ার দেয়ার উইল বি স্ট্রাকচারালি চেঞ্জড বাট মিনিং উইল বি সেম। এখানে তোমরা জানো যে আমাদের নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, এক্সক্লামেটরি, ডিগ্রি এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এইগুলো অনেক সময় ভয়েস সেন্স দেওয়া থাকে। এইগুলোর উপরে আমি তোমাদের আজকে ট্রান্সফরমেশন থাকবে। তার ভিতরে আজকে আমি তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই তিনটা সেন্টেন্সের উপরে একটা আলাপ করব। সিম্পল তোমরা জানো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলা হয়ে থাকে যে স্ট্রাকচার বা গঠনের দিক থেকে সেন্টেন্স তিন প্রকার। একটা হলো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তা এই তিন প্রকার সেন্টেন্সের ভিতরে একে অপরের সাথে ট্রান্সফর্ম বা রূপান্তর করতে গেলে আমাদের ফার্স্ট কটা জিনিস একটু জানতে হবে। এক্ষেত্রে আমাদের ফার্স্ট বুঝতে হবে ক্লজ। তোমরা এই শব্দটার সাথে ইতিমধ্যে পরিচিত। ক্লজ, CLAUSC, ক্লজ মিন্স বাক্যাংশ। আমরা বলতে পারি ক্লজ is a part of a sentence that has a subject and finite verb. So এখানে new word finite verb, the Bengali meaning finite verb সমাপিকা ক্রিয়া। The finite verb is the verb that completes the full sense. এটা তোমরা জানো সবাই আর কি। সো আমরা বলবো যে ক্লজের সংজ্ঞায় বলে যে ক্লজ হলো একটি খণ্ড বাক্য অথবা একটা বাক্যের খণ্ডিত অংশ, যে অংশে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তা ছাত্রছাত্রীরা তোমাদের এই ট্রান্সফরমেশন করার সময় আমাদের ক্লজের উপরে খুব জোর দিতে হবে, কারণ এই ক্লজকে কেন্দ্র করেই আমাদের ট্রান্সফর্মটা মূলত করতে হয়। এক্ষেত্রে ক্লজের বেশ কয়েকটা ক্লাসিফিকেশন আছে, তোমরা জানো। আমি একটু দ্রুত লিখে দিই এটা। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ হলো মূল ক্লজ, দ্য ক্লজ হুইচ ইজ নট ডিপেন্ডেন্ট অন আদার ক্লজ, whereas the subordinate clause depends on the principal clause for its complete meaning. আর coordinate clause very easy, you know, যে and but or যুক্ত থাকে, যেখানেও কর্তা এবং ফাইনাইট ভার্ব থাকবে। তো এখন আমাদের এই প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ এইগুলোকে নিয়ে যখন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব, তখন আমাদের এই প্রিন্সিপাল ক্লজটা সবসময় অপরিবর্তিত থাকবে। এটা একটু মাথায় রাখতে হবে যে প্রিন্সিপাল ক্লজ সবসময় আনচেঞ্জ থাকবে, whereas সাবঅর্ডিনেট ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ এইগুলোর উপরে আমরা কাজ করার চেষ্টা করব, বিশেষ করে সাবঅর্ডিনেট ক্লজটা। এখন আমরা ক্লজ যদি এক কথায় বলতে যাই যে ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স দ্যাট হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। ক্লজ ইজ অফ থ্রি কাইন্ডস। ফার্স্ট প্রিন্সিপাল ক্লজ, সেকেন্ড সাবঅর্ডিনেট ক্লজ, নেক্সট কোঅর্ডিনেট ক্লজ। তা এই তিনটা ক্লজ আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা ক্লজটা মোটামুটি বুঝলাম, এবার আমরা সিম্পল সেন্টেন্সটা বুঝবো। তোমরা সবাই জানো সিম্পল সেন্টেন্স হলো সরল বাক্য, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। আর কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে দুটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা সবাই জানো যে কমপ্লেক্স সেন্টেন্স চেনার ক্ষেত্রে সহজ যুক্তি হলো এখানে অ্যাজ, সিন্স,
বিকজ, অলদো এগুলো যুক্ত থাকে, ইফ এগুলো যুক্ত থাকে। যাকে এগুলো তোমাদের জানা আছে। তা আজকে আমরা প্রথমেই ফার্স্ট আমরা ফ্রম কমপ্লেক্স টু কমপ্লেক্স, আমরা কমপ্লেক্স টু সিম্পল, এটা আমরা এখন শিখব। তোমরা একটু খাতা কলম নিয়ে বসতে পারো, আমরা কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তোমাদের খাতা কলম কাছে থাকলে হয়তো বোর্ড দেখে লিখলে বাসা বসে প্র্যাকটিস করতে পারবে আমার সাথে 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 আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব যে কি সুন্দর করে অতি সহজ আমরা কাজটা করতে পারি। তা প্রথমে আমি আগেই বলছি যে কমপ্লেক্স সেন্টেন্সের একটা লক্ষণ হলো এখানে একটা ইফ থাকতে পারে, অনেক থাকবে তোমাদের একটা ইফ। তো এখন আমরা ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করা আমরা শিখব। তা একটা জিনিস তোমাদের একটু বলে দেই, এই যে ইফ, এই যে কানেক্টিং ওয়ার্ড, এরা কিন্তু বাক্যের শুরুতেও থাকতে পারে, বাক্যের মাঝেও থাকতে পারে। একটা মনে রাখবা, ইফ যে পার্টে অর্থাৎ যে ক্লসে যুক্ত থাকবে সেই ক্লসটাকে হবে সাবঅর্ডিনেট ক্লস, এবং আমরা ওই ইফ অংশ নিয়েই ওখানে কাজ করব। আগে আমি তোমাদের বলছি যে বাকি যে ক্লসটা থাকবে কমপ্লেক্স সেন্টেন্সের, ওটা কিন্তু প্রিন্সিপাল ক্লস, ওটাকে আমরা অপরিবর্তিত অবস্থায় রাখব। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা একটু খেয়াল করো, আমি ইফ দিয়ে কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করার চেষ্টা করব। তোমরা একটু কষ্ট করে খাতা কলম কাছে রাখো। অ্যান্ড ইফ এর ক্ষেত্রে ইফ যুক্ত অ্যাফার্মেটিভ থাকতে পারে, অ্যাফার্মেটিভ, আর ইফ যুক্ত নেগেটিভ থাকতে পারে। এই নেগেটিভ আর অ্যাফার্মেটিভ বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এর সাথে নট, ডু নট, ডাজ নট থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যাই হোক, আমরা এখন ইফ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করব সেটা একটু শিখব। একটু মনে রাখবা, ইফ যুক্ত অ্যাফার্মেটিভ থাকলে আমরা খুব সহজে বাই প্লাস ভার্বের মূল ফর্মের সাথে আইএনজি যোগ করব। এইটা একটু মনে রাখবা। ইফ যুক্ত অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমরা বাই প্লাস আইএনজি যোগ করব। এখানে একটা জিনিস একটু মনে রাখবা, যদি ইফটা বাক্যের শুরুতে থাকে তাহলে আমরা বাক্যের শুরুতে বাই প্লাস আইএনজি দ্বারা শুরু করব। যদি একটা বাক্যের মিডলে যাই তাহলে আমরা ঠিক সেভাবেই মিডলে নিয়ে যাব। তাহলে আমি একটা প্র্যাকটিস তোমাদের দেখাই দিই, তারপরে আমরা নিজেরা প্র্যাকটিস করব। আমি লিখছি, ইফ ইউ রিড ইউ উইল লার্ন। তাহলে এখানে আমরা একটু দেখতে পাই যে ইফ ইউ রিড এই অংশটা হলো আমার অ্যাফার্মেটিভ, হ্যাঁ বোধক। এখানে কোনো নট, নো, নেভার নাই। সুতরাং আমরা এই রুলটা কী নিয়ে আসবো, বাই দিয়ে। আর বাকি যেটা ইউ উইল লার্ন, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। আমি তোমাদের আগেই বলে দিছি প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজটা আমরা অপরিবর্তিত অবস্থাতে এখানে থাকবে। তাহলে আমরা ইফ ইউ রিড এই কমপ্লেক্সকে সিম্পল করার সময় আমি আগেই বলছি বাই প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তার কোন মূল ভার্ব, ইফ যে অংশে আছে এইটা হলো মূল ভার্ব ছিল, এর মূল ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে এখানে আমাদের কি হবে, বাই, এই ইউ আছে, এই ইউ আছে, সেম সাবজেক্ট। সো আমরা এই সাবজেক্টটা ওমিট বা বাদ দেব। তাহলে বাই প্লাস রিডের সাথে আইএনজি, বাই রিডিং, এই ঠিক কমাটা এখানে থাকবে, বাকি এটা অপরিবর্তিত অবস্থায় বসবে। সো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তাহলে বুঝতে পারলে ইফ ইউ রিড এটাকে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমরা বাই দিলাম, রিডের সাথে আইএনজি দিলাম। এই ইউটা আমাদের যেহেতু এই ইউ অ্যান্ড এই ইউ সেম সাবজেক্ট, সো আমরা এই ইউটা প্রথম ইউটা বাদ দিয়ে দিলাম, আর বাকি এটা মূল অংশটা, মূল ক্লজটা থেকে গেল। নেক্সট আরেকটা প্র্যাকটিস দেখো একটু। ইফ ইউ
attend classes you will understand the lesson. এখানে একটু ভালো করে খেয়াল করো, এখানে সাবজেক্ট কোশ্চেনটা হচ্ছে ইফ ইউ অ্যাটেন্ড ক্লাসেস, যদি তুমি ক্লাসে ঠিকমতো হাজির হও, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, তুমি পাঠটা শিখতে পারবে। তাহলে এখানে দেখো ইফ ইউ অ্যাটেন্ড, এটাও কিন্তু কোনো নট বা নো নাই, এখানেও এটা অ্যাফার্মেটিভ আছে। সুতরাং এক্ষেত্রে আমরা মূল ভার্ব যেটা অ্যাটেন্ড, এই অ্যাটেন্ডের সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে লেখো অ্যাটেন্ড, ATTEND, এর সাথে আমরা আইএনজি দিব অ্যাটেন্ডিং। এখানে কি আছে, পরের ওয়ার্ডগুলো ক্লাসেস, এখানে কমা আছে, কমাই থাকবে, আর এই ইউ আগের মতো, এই ইউ অ্যান্ড এই ইউ, দিস টু ইউ সেম সাবজেক্ট। সো আমরা এটাকে আমরা ওমিট বা বাদ দিব, বাকি এই মূল প্রিন্সিপাল ক্লজ বা মূল ক্লজটা আমরা হুবহু এখানে বসাই দেব। তাহলে এটা আমাদের সিম্পল হয়ে যাবে। তোমাদের একটা কথা একটু বলে দেই, আমরা কিন্তু এখন শিখছি কমপ্লেক্স টু সিম্পল, ঠিক একইভাবে সিম্পল থেকেও কিন্তু আমাদের কমপ্লেক্সে শিখতে হবে, ট্রান্সফর্ম করতে হবে, সেটাও কিন্তু জাস্ট অপোজিট, উল্টে চলে আসা। তা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ইফ দিয়ে নিয়মটা শিখলাম, প্লাস নট, এবার আমরা নট দিয়ে শিখব। তাহলে আমরা ইফের সাথে অ্যাফার্মেটিভ দিয়ে শিখলাম, এইবার আমরা ইফের সাথে নেগেটিভ দ্বারা শিখব। ইফের সাথে যখন নেগেটিভ থাকবে তখন ঠিক আগের মতোই বাই যেখানে ছিল সেখানে আমরা দেব উইদাউট, ব্যতীত বা ছাড়া, উইদাউট প্লাস আইএনজি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আমি কি বললাম, এক্ষেত্রে ইফ ইউ ডু নট যখন আসবে সেক্ষেত্রে আমরা উইদাউট দিব, প্লাস ইফের যে অংশটা আছে ক্লজটা, সেখানে মূল ফর্মের সাথে ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি। ইফ ইউ ডোন্ট, ইফ ইউ ডোন্ট সহজ দিয়ে দেই, রিড ইউ উইল ফেল। এখানে বাক্যটা দেখো, আগের সাথে এটার কি পার্থক্য ছিল, এখানে আমরা শুধুমাত্র একটা ডোন্ট, যেটা নেগেটিভের চিহ্ন, সেইটা আসছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, নিয়মটা যেটা আমি আগে বলছি, উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে দেখো আমরা কি লিখব, উইদাউট, উইদাউট মূল ভার্ব কোনটা ছিল আমাদের, রিড, এই রিডের সাথে আমরা এখন আইএনজি যোগ করব। বেস ফর্ম বা মূল ফর্ম তোমরা জানো, রিড, রিড, রেড, রেড, তিনটা ফর্মই একই বানান, বাট প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা। উইদাউট রিড, রিডের সাথে আইএনজি রিডিং, এখানে কমা আছে, কমা দিলাম, যদি এর পরে কোনো শব্দ থাকতো, শব্দ বা শব্দ একাধিক শব্দ থাকলে আমরা সেটাও বসিয়ে দিতাম। তারপরে বাকি দেখো ঠিক আগের মতোই ইউ অ্যান্ড ইউ, দুটো ইউ আছে, তাহলে আমরা এই ইউটা ইফ ইউ সহ ওমিট করব, করে বাকি এই মেন ক্লজটাকে হুবহু বসাই দিলাম, ইউ উইল ফেল। সো তাহলে আমরা এটা শিখলাম, ইফের সাথে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আমরা উইদাউট দিব, মূল ফর্ম ভার্বের ইফের অংশের যে মূল ফর্ম আছে তার সাথে আইন যোগ করে বাকিটা আমরা বসিয়ে দেব। এক্ষেত্রে একটা বাংলা মানে দেখো কি দাঁড়াচ্ছে, আসলে ট্রান্সফরমেশন মানে কিন্তু পরিবর্তন, সেন্টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন হচ্ছে, কিন্তু বাংলা মানেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। যেমন তোমরা একটু বাংলা করার চেষ্টা করো, ইফ ইউ ডোন্ট রিড, যদি তুমি না পড়ো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, তুমি পরাজিত হবে বা তুমি পাস করতে পারবে না। তো এটাকে যদি আমরা ইংলিশ যখন সিম্পল সেন্টেন্সে করলাম, যে উইদাউট রিডিং, পড়া ব্যতীত, পড়া ছাড়া, ইউ উইল ফেল, দেখো বাংলা অর্থটা একই হচ্ছে। এইটা হলো ট্রান্সফরমেশনের মেন কাজ। দ্য সেন্টেন্স উইল বি স্ট্রাকচারালি চেঞ্জড বাট নট মিনিং
মিনিংটা আমাদের সেম থাকবে। সো এখন তোমরা সবাই বাড়িতে আসো, আমি আশা করি খাতা কলম কাছে আছে। তোমাদের একটা কোশ্চেন দিব আমি, এই কোশ্চেনটা বাসাতে অ্যান্সারটা লিখে রাখবা, একটু লেখো সবাই। ইফ ইউ ডোন্ট টেক physical exercise, if you don't take physical exercise, PHYSICAL, physical exercise, EXERCISE, you will not be healthy. If you don't take physical exercise, you will not be healthy. So students, তোমরা এইটা বাসাতে প্র্যাকটিস করে রাখবা, তাহলে আমরা পরের একটা নিয়মে যেতে পারি। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আমি আগের এটা মুছে দিলাম। এবার আমরা রিলেটিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ pronoun, complex sentence এ যখন relative pronoun that, which ইত্যাদি যুক্ত থাকবে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন মিন্স দ্য প্রোনাউন দ্যাট লিঙ্কস উইথ দ্য অ্যান্টিসিডেন্ট ওয়ার্ড, পূর্ব পদের শব্দটা। আসলে রিলেটিভ তোমরা জানো আত্মীয়, মানে আগের যে শব্দটা থাকবে নাউনটা বা কোনো ক্ষেত্রে প্রোনাউন থাকতে পারে, তার বেসিক্যালি নাউনটাই থাকবে, তার সাথে যে একটা লিঙ্ক বা সম্পর্ক রিলেট যোগ করবে তাকে বলে, এর আগের শব্দটাকে বলে অ্যান্টিসিডেন্ট, পূর্বপদ, তাকে বলা রিলেটিভ প্রোনাউন। এখন আমরা এই রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা সিম্পল করার চেষ্টা করব। আমি একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত বাক্য আগে লিখি, তারপর তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো স্টুডেন্টরা, এখানে সেন্টেন্সটাকে আমরা দেখি। আই স দ্য গার্ল হু ডান্সড, বাংলা মানে হলো আমি মেয়েটিকে দেখেছিলাম যে নাচিয়েছিল। তাহলে এখানে দেখো রিলেটিভ প্রোনাউন হু, হোয়াট, দ্যাট, আমি একটা আগে লিখে দিলাম। হু আছে একটা, আমরা আগে লিখে নেই, হু, দ্যাট, হুইচ ইত্যাদি। হু সাধারণত ব্যক্তির ক্ষেত্রে বসে। তাহলে আই স দ্য গার্ল হু ডান্সড, এই যে রিলেটিভ প্রোনাউন, এখানে দেখো আমি যে শব্দটা বলছিলাম অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT, এটা বাংলা মানে আমাদের দাঁড়ায় পূর্বপদ। তার মানে এই যে রিলেটিভ প্রোনাউন যে শব্দটা এখানে হু আছে, এটার পূর্ব যে পদ, যে অর্থটা ছিল গার্ল, তাকে বুঝাচ্ছে। আমি মেয়েটিকে দেখেছিলাম যে নাচিয়া ছিল, আসলে নাচিয়া ছিল কিন্তু মেয়েটি, এজন্য এই হু শব্দটা রিলেটিভ প্রোনাউনটাকে, গার্লকে নির্দেশ করে। যাক, এটাকে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করা শিখব। এটা একটু তুলনামূলকভাবে একটু সহজ আছে, এই সেন্সে তোমরা ভালো করে মানে মনোযোগ দিবা। সেটা হলো এই রিলেটিভ প্রোনাউনযুক্ত কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় আমাদের এই রিলেটিভ প্রোনাউন যে ওয়ার্ডটা আছে হু, দ্যাট, হুইচ, এর আগ পর্যন্ত মানে এর পূর্ব পর্যন্ত সবগুলোই বসবে। তোমাদের আমি ইতিমধ্যেই বলেছি যে আগের এই অংশটা হলো মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, আর এটা হলো সাবঅর্ডিনেট অথবা ডিপেন্ডেন্ট, নির্ভরশীল, অধীনস্থ ক্লজ। তা যাই হোক, আমরা কমপ্লেক্স থেকে সিম্পলের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন যুক্ত একে এই করার জন্য একটু আমরা কি করব, এইটার আগ পর্যন্ত সব বসাবো। তাহলে আমি বসে দিলাম আই স দ্য গার্ল হু। তাহলে এই রিলেটিভ প্রোনাউন শব্দটা আমরা বাদ যাবে। ওই এর পরের যে অংশটা আছে তোমরা একটু বোর্ডের দিকে একটু খেয়াল করো। এই যে সাবঅর্ডিনেট ক্লজ যে ডান্স শব্দটা আছে,
এর মূল ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে ডান্স এটা দেখো পাস্ট ফর্মে আছে, তাহলে তার প্রেজেন্ট ফর্মে আমরা আনবো DANCING, ডান্সিং। তাহলে উত্তরটা আমাদের হলো আই স দ্য গার্ল ডান্সিং। দেখো এই সেন্টেন্সে একটাই মাত্র সাবজেক্ট আছে আই, আর একটা সাবজেক্ট ভার্ব আছে ফাইনাইট ভার্ব স। সো ওয়ান সাবজেক্ট ওয়ান ফাইনাইট ভার্ব, দিস ইজ অ্যানাদার ভার্ব। আসলে এটা কিন্তু ভার্ব না, এটা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব না। তাহলে এটা আই স দ্য গার্ল ডান্সিং, দিস ইজ সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি, এটা আমি মুছে দিলাম। The student who is sitting here learns more. এটা দেখো এই যে হু ইজ সিটিং হেয়ার, এইটা কিন্তু আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর প্রিন্সিপাল ক্লজের অংশটা কোথায় আছে? দ্য স্টুডেন্ট আর লার্নস মোর। একটু খেয়াল করবা তোমরা, এই সাবঅর্ডিনেটিং যে ক্লজটা যেটা হলো আমাদের নির্ভরশীল ক্লজ, হু ইজ সিটিং হেয়ার, এটা কিন্তু মেন ক্লজের ভেতরেই রয়ে গেছে, কোনো সমস্যা নেই। আমি তোমাদের প্রথমেই বলছি যে সাবঅর্ডিনেট ক্লজটাকে নিয়ে আমরা সবসময় কাজ করব। কি করব? রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যে সাবঅর্ডিনেটিং ক্লজের মূল ফর্মের ভার্বের মূল ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করব। এখানে মূল ভার্ব কি আছে? সিটিং। এই সেন্টেন্সটা দেখো কন্টিনিউয়াস অবস্থাতেই আইএনজি যোগ করা আছে, তাহলে আমাদের জন্য এক্সচেঞ্জের সুবিধা হয়ে গেল। এক্ষেত্রে আমরা ইজটা আমরা বাদ দিয়ে দেবো, অক্সিলিয়ারি ভার্ব, আর সিটিংটা আমরা আইএনজি যোগ করা আছে ওইটাই রাখবো। আর বাকি দ্য স্টুডেন্ট লার্নস মোর, এটা এভাবেই থেকে যাবে। তাহলে আমরা কি করব? উত্তরটা আমাদের হবে দ্য স্টুডেন্ট, এখান থেকে আমরা শুধু এই আইএনজি, যদি আইএনজি বসানো না থাকতো তাহলে আমরা আইএনজি বসাতাম। দ্য স্টুডেন্ট সিটিং, সিটিং হেয়ার, এবার বাকি এটা সব বসবে, লার্নস মোর। সো আমাদের উত্তরটা কি হবে? দ্য স্টুডেন্ট সিটিং হেয়ার লার্নস মোর। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ, এটা একটু অন্য ভিন্ন ধর্মী। দেখো, আই সি দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট। এখানে দেখো আই সি দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট, তাহলে এখানে দেখো হু আছে, এইটা কিন্তু এই রিলেটিভ প্রোনাউনের অংশটা এখানে ইজ আছে। তোমরা জানো ইজ হলো অক্সিলিয়ারি ভার্ব, এর সাথে তোর আইএনজি আমরা যোগ করতে পারি না, বি ভার্ব আর কি। আমরা এটাকে বি ভার্ব হিসাবে বলি, বি ভার্ব। এখানে কিন্তু এটা বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে যখন এই বি ভার্ব যোগ করা থাকবে তখন আমাদের কী হবে? লিঙ্কিং ভার্ব। তখন আমরা কী হবে? এই অংশের যে ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ শব্দটা আছে, ওই অ্যাডজেক্টিভ শব্দটা কাকে মার্ক করছে এটা আমাদের বুঝতে হবে। যেমন ভালো করে দেখো, আই সি দ্য বয়, আমি ছেলেটির দিকে তাকাই বা দেখি যে হয় মেধাবী। তাহলে এখানে মেধাবী শব্দটা একটা ব্যক্তি বা মানুষকে বোঝাচ্ছে। এখানে ব্যক্তি আছে কে? আমি নিজেই আছি, আবার ছেলেটি আছে। কিন্তু আসলে এই ব্রিলিয়ান্ট শব্দটা আমাকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছিল ওই ছেলেটিকে। সো আমরা এই হু ইজ ব্রিলিয়ান্ট অংশের এই অ্যাডজেক্টিভ শব্দটা আমরা উঠাই নিয়ে এই যাকে নির্দেশ করছে তার বাম দিকে বসাবো, এই বয়ের বাম দিকে আমরা ওটা নিয়ে আসবো। যেমন ধরো, তাহলে উত্তরটা আমাদের কী হবে? আই সি দ্য ব্রিলিয়ান্ট শব্দটা নিয়ে আসলাম, ব্রিলিয়ান্ট বয়। এই হলো আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেল। সাধারণত এই নিয়মগুলোই পরীক্ষার সময়, তোমাদের বোর্ড পরীক্ষার সময় দেখবা এই নিয়মগুলোই বেশি আসে। তো এই নিয়মের একটা নিয়ম আমি তোমাদের বাসাতে প্র্যাকটিসের জন্য বলবো, তোমরা একটু লেখো সবাই। উই হেল্পড এ ম্যান
উই হেল্পড এ ম্যান হু ওয়াজ ইল। উই হেল্পড এ ম্যান হু ওয়াজ ইল। তাহলে এই সেন্টেন্সটা তোমরা বাসাতে বসে প্র্যাকটিস করবা, লিখবা। পরবর্তী ক্লাসে আমি এইটা নিয়ে তোমাদের আলাপ করব। আর তোমাদের একটা কথা বলে রাখি, আগামীকালও তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজি ক্লাস আছে। আমি গত দিনে যে ক্লাসটা নিয়েছিলাম ফার্স্ট পেপারে ডায়াসপোরা, ওই ডায়াসপোরার বাকি কোশ্চেনগুলো, যে কোশ্চেনগুলো আমাদের বোর্ডে পড়বে, আমি এমসিকিউ একটা করতে পারছিলাম। আগামী দিন আমরা ওই টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো বোর্ড পরীক্ষাতে আসবে সেইগুলো আমরা আলাপ করব। তোমাদের একটু পরামর্শ দিব, সেটা হলো বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আমাদের আসবে তোমরা সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, কারণ বোর্ডে কিন্তু ফলাফল করতে ভালো করতে হবে। তা ঠিক আছে, আজকে আমাদের ক্লাসে এবং থাক, পরবর্তী ক্লাসে আমরা ট্রান্সফরমেশন আলাপ করব। আর পরিশেষে আমি এই মুজিব বর্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে সেটা আমি অত্যন্ত সাধুবাদ জানাই। সে সাথে আমি বলতে চাই, শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।